ওম গঙ্গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে আরো একটি পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আরো একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে কিন্তু খুব আসন্ন। আষাঢ় মাসের পরে কিন্তু শ্রাবণ মাসে এসে পৌঁছায়, এবং এই শ্রাবণ মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে কিন্তু আমরা আমাদের জীবন পথকে, জীবন শৈলীকে একটা সঠিক আঙ্গিনায় কিন্তু আমাদের দিকে তাকে প্রবাহিত করতে পারি। এবং শ্রাবণ মাসে প্রতিটি সোমবার, বলতে পারেন প্রতিটি দিনই কিন্তু খুব পাওয়ারফুল ডে, এবং প্রতিটা দিনই কিন্তু আমাদের জীবনে অনেকটা কিন্তু পরিবর্তন সাধন করতে পারে। তার মধ্যে এই বিশেষ করে সোমবারগুলো কিন্তু, শ্রাবণ মাসের সোমবারগুলো, যেগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের জীবনের গতিধারাকে প্রভূত পরিমাণে নিয়ন্ত্রণ করে থাকে। আর এই শ্রাবণ মাসের সোমবার মানেই হচ্ছে এমন এক দেবতার পূজা যিনি কিন্তু খুব সামান্যতেই তুষ্ট, অর্থাৎ মহাদেব, অর্থাৎ ভোলা মহেশ্বরের কথা বলা হচ্ছে। দেখুন, যে বাড়িতে শিবলিঙ্গ নেই সেই বাড়িতে তার ঊর্জা শক্তি নেই। যে বাড়িতে শিবলিঙ্গ নেই, বাস্তবভাবে সেই বাড়িতে কিন্তু তার বাস্তুদোষ অবশ্যম্ভাবী হয়ে রয়েছে। আর যে বাড়িতে অবশ্যম্ভাবী ভাবে শিবলিঙ্গ স্থাপন করা আছে, সেই বাড়িতে কিন্তু নিশ্চিতভাবে তার বাস্তুদোষও কিন্তু অনেকটাই কিন্তু নিয়ন্ত্রিত। সুতরাং এখনো পর্যন্ত যারা কিন্তু তারা শিবলিঙ্গ স্থাপন করেননি আপনারা নিজের গৃহেতে, তাদের ক্ষেত্রে কিন্তু এই শ্রাবণ মাস কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ মাস, যেখানে প্রথম সোমবারে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। এবং এই শিবলিঙ্গ যে স্থাপন করবেন, এই শিবলিঙ্গতে যখন স্থাপন করবেন তার কিছু রিচুয়ালস আমাদের ফলো করতে হবে, এবং তার সঙ্গে সেই পদ্ধতি যদি আমরা অবলম্বন করে যদি ভোলা মহেশ্বরের কাছে থেকে আমাদের নিজেদেরকে অর্পণ করতে পারি, নিজেদের ভক্তি ভরে তাকে কাছে পৌঁছতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে কোনো ধরনের সমস্যা এবং আমাদের জীবন পথকে কিন্তু সঠিকভাবে নিয়ে যেতে, এগিয়ে নিয়ে চলতে পারি। দেখুন, ভোলা মহেশ্বর এমন এক দেবতা যিনি কিন্তু বেশি কিছু চান না, এক ভক্তি আর তার সঙ্গে সামান্য কিছু তার কিছু উপাধেয়, অর্থাৎ একটা আকন্দ ফুল, একটা বেলপাতা, এটাই তার, এবং জল, এটাই কিন্তু তার প্রাপ্য। শাস্ত্রে এই জন্যই বলা হয়েছে আকন্দ বিল্লিপত্র ভোলা তোলা গঙ্গা জল, তাতেই সন্তুষ্ট ভোলা মহেশ্বর। শুধুমাত্র সামান্য কয়েকটা জিনিস এবং তার সঙ্গে আপনার ভক্তি, এই সমন্বয়ই কিন্তু তাকে সম্পূর্ণরূপে কিন্তু আপনি তাকে পেতে পারেন। এবার আমরা কিভাবে এটাকে স্থাপন করব, অর্থাৎ শিবলিঙ্গ কিভাবে স্থাপন করব, এবং কি ধরনের শিবলিঙ্গ আমরা আমাদের গৃহে স্থাপন করতে পারি। আমাদের গৃহেতে যে লিঙ্গ আমরা স্থাপন করি, শিবলিঙ্গ, সেটা কিন্তু অবশ্যই পারদের শিবলিঙ্গ অথবা কালো রঙের যে পাথরের শিবলিঙ্গগুলি হয় সেগুলো। কোনো সাদা শিবলিঙ্গ কিন্তু আমরা গৃহে কিন্তু স্থাপন করব না। তার কারণ সাদা রঙের যে শিবলিঙ্গ সেগুলো তন্ত্রের পূজার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা আমরা যারা গৃহী সংসারী তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব একটা শ্রেয় নয়। সুতরাং এটা থেকে আমরা বিরত থাকবো, এবং আমরা আমাদের বাড়িতে পারদের শিবলিঙ্গ অথবা সেক্ষেত্রে কালো রঙের যে শিবলিঙ্গ পাওয়া যায় সেটাকে আমরা স্থাপন করতে পারি। এবং এই শিবলিঙ্গের আকার হবে বুড়ো আঙুলের থেকে ছোট হবে না, এবং আপনার হাতের চেটর থেকে কিন্তু, আমাদের হাতের চেটর থেকে কিন্তু কখনো বড় হবে না। এবং শিবলিঙ্গকে বসাতে হবে কাংস পাত্রে, অর্থাৎ কাঁসার পাত্রে, এবং তার মধ্যে বসানোর আগে তার মধ্যে একটা ওং লিখে দেবেন সাদা চন্দন নিয়ে, এবং তার মধ্যে একটা ত্রিপত্র বেলপাতা দেবেন, সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটাকে বসাবেন, এবং দিয়ে তার উপরে কিন্তু শিবলিঙ্গকে স্থাপন করবেন। এবং এই বেলপাতাটা যখন বসাবেন সেক্ষেত্রে শিরের দিকটা কিন্তু ঘুরিয়ে দিয়ে রাখবেন, যাতে লিঙ্গটাকে যখন বসাচ্ছেন সেটা যেন মসৃণ জায়গাতে বসানো হয়। এবার সেটাকে শিবলিঙ্গটিকে বসাবেন এবং একটি পৈতা দান করবেন, একটি বাসুকি নাগ দেবেন, এবং অবশ্যম্ভাবে কিন্তু অবশ্যই ভাবে নন্দী ষাঁড়কে কিন্তু অবশ্যই দেবেন। এবং এরপরে তাকে অবশ্যই গঙ্গা জল দিয়ে এবং তাকে সর্বতভাবে তাকে জল দিয়ে কিন্তু অভিষেক করতে হবে। তো এর পরবর্তী ক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি করবো, আমরা প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা, আমি দুর্গাপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি ভাইয়ের সম্পর্কে জানবো একটু। ভাইয়ের নাম? ভাইয়ের নাম অনিমেষ হালদার। অনিমেষ বাবুর জন্ম তারিখ? জন্ম তারিখ 2/1/2005। 2/1/2005? 2005। হ্যাঁ, 5। 2nd জানুয়ারি 2005, তাই তো? জন্ম সময়? সময় দুপুর 12:15। দুপুর 12:15। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর? এখন কি দুর্গাপুর থেকেই ফোন করছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকেই ফোন করছি। এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন, আজকেই প্রথম দেখছেন? অনুষ্ঠান দেখা হয়, আমার ঠিক দেখা হয় না, দেখা হয় ওঠে না, কিন্তু বাড়িতে মা দেখে। আচ্ছা, তো অনুষ্ঠান কেমন লাগে মায়ের?
অনুষ্ঠান মা প্রতিনিয়ত দেখে, বলে যে ভালো লাগে। আর আমরা অনুষ্ঠানের জন্য কিছুদিন বসে থাকি, অপেক্ষা করে থাকি। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া যাচ্ছে মেষ লগ্ন এবং 2 তারিখ জন্ম তারিখ, মেষ লগ্ন এবং লগ্নে রাহু অবস্থান করছে এবং এখানে চন্দ্র পাওয়া গেছে কন্যা রাশিতে এবং সবসময় বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু পাওয়া গেছে এবং দ্বিতীয় এখানে দ্বাদশপতি সে এখানে কিন্তু ষষ্ঠ ভাবে কিন্তু বসে রয়েছে এবং এখানে যে পাওয়া যাচ্ছে কিন্তু যে অ্যাম্বিশন অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় চিন্তা ভাবনা, কিন্তু সেই চিন্তা ভাবনার বাস্তবিক ফলপ্রসূতা কিন্তু সঠিকভাবে হয় না। এবং এখানে লগ্নের তৃতীয় চতুর্থ স্থানে এখানে শনির অবস্থান, অর্থাৎ এখানে একটা মানসিক চাপ বা মানসিক সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে কিন্তু সবসময় কিন্তু থাকবে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে সেখানে নিজেকে যতটা ভাবে এস্টাবলিশ করার জন্য যতটা চেষ্টা করে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু আসে না। প্রভূত পরিমাণ প্রচেষ্টা করে, নিজের চেষ্টা অনুযায়ী যে ফল আসার কথা সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এখানে যা পাওয়া যাচ্ছে লগ্নপতি সে কিন্তু অষ্টমস্থ হয়ে সক্ষেত্রস্থ এবং বুধ এবং শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু এখানে বসে রয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে রাগ জেদ এগুলো যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং যত সময় যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আগের তুলনায় ওর হ্যাবিটস এর মধ্যে, ওর কথাবার্তার মধ্যে আগের তুলনায় অনেক বেশি পরিবর্তন ঘটে যাচ্ছে। নিজে যেটা বোঝে সেটাকেই একদম সঠিক সিদ্ধান্ত এবং তারপরে ওকে কিছু বলতে গেলে সেক্ষেত্রে কিন্তু বাড়ির লোকের সঙ্গে যথেষ্টভাবে আর্গুমেন্ট তৈরি হয়ে যাবে এবং সেই আর্গুমেন্টের কারণে কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্কটা অনেকটা কিন্তু একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং বন্ধু বান্ধবের প্রতি আকর্ষণ অনেক বেশি এবং তার সঙ্গে যতটা পরিমাণ ওর এফোর্ট দেওয়ার দরকার পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বিগত সময় লাস্ট 1-2 বছরে সেটা না করার ফলে রেজাল্ট যতটা পরিমাণ আসার জায়গা ছিল সেটা কিন্তু এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এখানে যা পাওয়া যাচ্ছে কেরিয়ারের যে জায়গাটা আছে দশম স্থান, সেই দশম স্থানে কিন্তু এখানে দেখা পাওয়া যাচ্ছে দশমপতি কিন্তু শনি সেই নিজের ঘরকে নিজেই দৃষ্টি দিচ্ছে এবং নবম স্থানে কিন্তু এখানে রবির অবস্থান এবং তার সঙ্গে লগ্নস্থ রাহু এবং তার সঙ্গে লগ্নপতি শেষ অষ্টমস্ত অবস্থা বসে রয়েছে এবং মাঙ্গলিক দোষ করে কিন্তু বসে রয়েছে। এর ফলে কি হলো, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ আর্থিক জায়গার স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু সমস্যা এবং যে অর্থ ও আগামী দিনে রোজগার করবে সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্যা বহুলভাবে ওদের জীবনযাপন হবে এবং অর্থ কিন্তু ধরে রাখতে পারবে না। এবং এখানে আরেকটা যেটা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ব্যক্তিগত জীবনেও কিন্তু বর্তমান সময় একটা আপস অ্যান্ড ডাউন চলছে এবং নিজে যতটা চেষ্টা করবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট যেমন আসবে না এবং ভবিষ্যতেও কিন্তু কর্মক্ষেত্রে যে স্ট্যাবলিশড হওয়ার জায়গাটা সেখানটা কিন্তু একটু ডিস্টারবেন্সেস রয়েছে। কিন্তু দশমপতি যেহেতু এখানে দশম স্থানকেই লক্ষ্য রাখছে তাহলে সেক্ষেত্রে একটু পীড়ার মধ্যে দিয়ে অর্থাৎ কষ্টের মধ্যে দিয়ে এখানে এস্টাবলিশমেন্ট হবে, কিন্তু সেটাকে ধরে রাখার যে জায়গাটা এটা কিন্তু একটা সমস্যা হবে। বারবার ধরে ফ্রিকুয়েন্টলি কিন্তু ওকে তোর জায়গা পরিবর্তন করতে হবে, চাকরি বারবার ধরে পরিবর্তন করতে হবে এবং কোনোভাবেই কিন্তু সেই জায়গাটা কিন্তু ওরভাবে স্টেবলিশমেন্ট হবে না এবং বারবার ধরে কিন্তু বসেদের সঙ্গে আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে পড়তে হবে এবং এখানে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড থাকা সত্ত্বেও এফেক্টিভ ভাবে প্রফেশনাল ক্ষেত্রে যে জায়গাটা তৈরি হওয়া সেটা কিন্তু পাওয়া যাবে না এবং প্রণয় বিষয় ক্ষেত্রে অর্থাৎ প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে সেখান থেকে কিন্তু কিছুটা পরিমাণ কিন্তু ব্যথা পাওয়ার জায়গা এবং সেখান থেকে কিন্তু মানসিক চাপ এবং প্রফেশনাল কেরিয়ারে তার দ্বারাও কিন্তু কিছুটা পরিমাণ প্রভাব কিন্তু পড়তে চলেছে। বলুন আর কি জানতে চান? আপনি সবই বলে দিয়েছেন। পড়াশোনা তো আগে ভালো ছিল, মানে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা ভালো ছিল, তারপরে উচ্চ মাধ্যমিক থেকে মানে পড়াশোনা একদম খারাপ হয়ে গেছে। মানে ওই বন্ধু সঙ্গ যেটা বলেছেন ওইটা, মানে বন্ধুদের সাথে মানে বাড়ি থেকে বেশি সময় বাইরে কাটাতো, বন্ধুদের সাথে আড্ডা মারতে বলতো, বাড়ির কথা শুনতো না, বলে নানা রকম আর্গুমেন্ট তৈরি করতো। এবং আপনারা যদি কিছু বলতেন তাহলে সেই কথা বললে সেখান থেকে আপনাদের সঙ্গে নানা রকম ভাবে কোনো আর্গুমেন্ট তৈরি হওয়া, তর্ক বিতর্ক বেড়ে যাওয়া, যেটা কিন্তু আগে ছিল না, তাই না? হ্যাঁ, আগে ছিল না এটা। মাধ্যমিক পর্যন্ত ঠিক ছিল, তারপরে হাতের বাইরে চলে গেছে পুরোপুরি উচ্চ মাধ্যমিক থেকে একদম। এবং সেখান থেকে ও কিন্তু আগে কিন্তু যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তার যত সময় এগিয়েছে সেখান থেকে কিন্তু রেজাল্ট কিন্তু খুব একটা ভালো জায়গায় কিন্তু নেই। ও কি নিয়ে পড়াশোনা করেছে? সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে কি? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল, উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস করেছে। কিন্তু সেখান থেকে খুব একটা ভালো কিছু যে পরবর্তী ক্ষেত্রে কি বিএসসি করেছে নাকি? এখন কলেজে পড়ছে, এখন বিএসসি নিয়ে কলেজে পড়ছে। কিন্তু সেখান থেকে যতটা চেষ্টা করছে সেই অনুযায়ী রেজাল্টও আসছে না এবং ওর পরিশ্রমের পরিমাণ বা যতটা পরিমাণ এফেক্টিভলি যতটা পরিশ্রম করার দরকার সেই অনুযায়ী জায়গাটা অনেক কম এবং বন্ধু বান্ধবের সঙ্গে জায়গাটা অনেক বেড়ে গেছে, ফলে সেই জায়গাটা একটা ডিস্টারবেন্সেস হচ্ছে এবং
ভবিষ্যতে কিন্তু এই যে 21 বছর বয়স, এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের জায়গা, এবং কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব একটা ভালো কিন্তু নেই, যেটা আমি একদম এক্সপ্লেইন করে বলে দিয়েছি যে পড়াশোনার একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছে। 21 বছর বয়স, গ্রাজুয়েশনে মোটামুটি ফাইনাল ইয়ারের দিকেই বোধহয় চলে এসছে। হ্যালো, হ্যাঁ তো এরপরে কিন্তু প্রফেশনালি অ্যাটাচমেন্ট হতে হবে। এখানে খুব একটা উচ্চশিক্ষার যোগ খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না, তবে নিজে যদি প্রচেষ্টা করা তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রচেষ্টা করলে সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার জায়গা কিন্তু রয়েছে, কিন্তু সেক্ষেত্রে নিজেকে এফোর্ট অনেক বেশি পরিমাণে দিতে হবে, তবেই সেখান থেকে কিন্তু রেজাল্ট আসবে। তবে উচ্চশিক্ষার ডাইরেক্টলি কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। নিজের প্রচেষ্টা যদি অনেক বেশি পরিমাণে হয় তাহলে সেক্ষেত্রে উচ্চশিক্ষা কিন্তু কিছু জায়গা বাধাপ্রাপ্ত হয়েও সেখান থেকে হওয়ার জায়গা রয়েছে। কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে জায়গাটা খুব ডিস্টার্বিং, সেজন্য এখনই সময় থাকতে, দেখুন 21 বছর বয়স এবং সেখানে দাঁড়িয়ে ভাইয়ের জন্য আপনি জানছেন, সুতরাং এই সময়টা হচ্ছে কেরিয়ারে যে এমন একটা টাইম, যে সময়টা আমরা যদি আগে থেকে আইডেন্টিফাইলি বুঝতে পারি যে আমার কেরিয়ারটা কোন দিকে গেলে বা কিভাবে এগোলে আমার প্রপার এগোতে পারি, তাহলে সেই জায়গাটাকে যদি, এবং সেখানে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটার সঠিক যদি পর্যায়ক্রমিক ভাবে তার যদি সঠিক প্রতিষেধক নিয়ে যদি এগোতে পারে তাহলে জীবনে এস্টাবলিশ হতে পারবে, আদারওয়াইজ সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু হবে বা আদারওয়াইজ। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ, কথা বলে কি মনে হলো? কথা বলে আপনি যেগুলো বলেছেন আমি স্যাটিসফাইড, মানে মানে আমি যেগুলো আপনাকে বলতে চেয়েছিলাম সেগুলো আপনি নিজে থেকেই বলে দিয়েছেন। মানে আমাকে যে যে বলতে যে হয়নি। জায়গায় আপনার প্রশ্ন ছিল সে প্রশ্ন করার আগে প্রশ্নের উত্তর আপনার কাছে রয়েছে, তাই তো? হ্যাঁ সুতরাং এই যে বিষয়টা, এখানে শুধুমাত্র জেনে আর শুধুমাত্র আটকে বসে থাকবেন না, এরপর সঠিক পদক্ষেপ নিন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভাইয়ের ক্ষেত্রে প্রফেশনাল এরিয়াটা অন্তত অনেকটা স্ট্রং হতে পারে, তা না হলে কিন্তু প্রভূত ক্ষেত্রে কিন্তু বারবার ধরে কিন্তু বাধা পেতে হবে। ভালো থাকুন, এগিয়ে চলুন। দেখুন, আমাদের জীবন পথ একটা নির্দিষ্ট সঠিকভাবে যদি আমরা পরিচালিত করতে পারি এবং সেটাকে জ্যোতিষকে সঠিকভাবে অঙ্গাঙ্গিভাবে জড়ে নিয়ে যদি চলতে পারি, তাহলে আমাদের জীবন পথ সঠিকভাবে কিন্তু এগোতে পারে। কিন্তু তার জন্য আমাদেরকে দরকার একটা প্রপার অ্যানালিসিস, এবং সেই অনুযায়ী আমাদের জীবন পথকে কিন্তু এগিয়ে নিয়ে চলতে হবে, এবং সেখান থেকেই আমরা আমাদের সঠিক যে তত্ত্বাবধানের যে জায়গা সেটাকে আমরা বুঝতে পারবো এবং জীবন পথকে এগিয়ে নিয়ে চলতে পারবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, আমার নাম হচ্ছে চুমকিতা। চুমকি দেবী, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানতে চাই। আপনার জন্ম তারিখ? 28/7/1996। 28 জুলাই 1996। হ্যাঁ। জন্ম সময়? দুপুর 12টা 45। 12:45 PM। হ্যাঁ, কাটোয়া। কাটোয়া। আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন, এর আগে দেখেছেন? এর আগে দেখেছি। কেমন লাগে? ভালোই লাগে। আজকে আপনার নিজের সম্বন্ধে জানবেন, তাই তো? হুম হুম হুম। অন্য দিনে অন্যদের প্রেডিকশন দেখেছেন, সেখান থেকে ঠিক লেগেছে, ভালো লেগেছে, সেখান থেকে দাঁড়িয়ে তবে আজকে নিজের প্রেডিকশনটা শুনে নিন কি বলা হচ্ছে এবং কতটা মিলে দেখা যাক। এখানে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে যেটা 28 তারিখে জন্ম, 28/7/1996, 12:45 PM, কলকাতা, তাই তো? কাটোয়া বললেন, তাই তো? কাটোয়া। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া যাচ্ছে তুলা লগ্ন। লগ্ন রাশি কি জানা আছে? হ্যাঁ, জানা আছে। লগ্ন হচ্ছে তুলা লগ্ন এবং রাশি হিসেবে পাওয়া যাচ্ছে এখানে ধনু রাশি, এবং রাশির চতুর্থ স্থানে বর্তমানে শনির অবস্থান, এবং আপনারও রাশির ঠিক চতুর্থ স্থানে শনি এবং কেতু একসঙ্গে অবস্থান করছে, অর্থাৎ মানসিক চাপ এই সময় বর্তমান সময় কিন্তু ফেস করতে হবে, এবং বিশেষভাবে শারীরিক ক্ষেত্র এবং রিলেশনশিপ ইস্যু এই জায়গাটা কিন্তু বর্তমান সময় একটু বেশি পরিমাণে একটু সমস্যা কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু দেবে। এবং এডুকেশন লাইফের ক্ষেত্রে এখানে কিন্তু একটা ব্রেক দেখতে পাওয়া যাচ্ছে, যেভাবে পরিশ্রম করবেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু সবসময় আসতে চাইছে না। আপনি যথেষ্ট ল্যাভিশ লাইফ লিড করতে পছন্দ করেন, কিন্তু সেই জায়গায় সবসময় কিন্তু সেটা কিন্তু গড়ে ওঠে না, এবং নিজের কিছু ভুল সিদ্ধান্ত বা সিদ্ধান্তহীনতার কারণে কিন্তু এমন কিছু পদক্ষেপ নিয়ে যান যা পরবর্তীকালে আপনার সিদ্ধান্তের কারণেই আপনার নিজেরই কিন্তু সেখান থেকে কিন্তু সমস্যা তৈরি হয়, অর্থাৎ নিজের পায়ে যে নিজে কুড়ুল মারা, এই ঘটনাটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রভূত পরিমাণে ঘটে, এবং নিজের ক্ষেত্রে চোট আঘাত লাগার এবং প্রভূত পরিমাণে বর্তমান সময়টা কিন্তু যথেষ্টভাবে আপনার ক্ষেত্রে খুব একটা এস্টাবলিশ খুব একটা কিন্তু দিচ্ছে না। ব্যক্তিগত জীবনেও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান সময় কিন্তু একটা সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছে। ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং দ্বাদশস্থ রাহু এবং তার সঙ্গে এখানে যে শনির সঙ্গে যে সংযোগ তৈরি করেছে, যার ফলে এখানে একটা স্থাপিক দোষ তৈরি করেছে। এই স্থাপিক দোষের কারণে ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল ক্যারিয়ার, আর্থিক জায়গা সব জায়গাতেই কিন্তু খুব একটা ভালো কিন্তু নয়, এবং বিশেষ করে বৃহস্পতির মতো গ্রহ সে সকত্রস্ত হয়ে সে কিন্তু এখানে
বিশেষভাবে বক্রি হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার স্বামীকারক গ্রহ এই জায়গাটাও কিন্তু ডিস্টারবেন্স, অর্থাৎ ব্যক্তিগত জীবনে অর্থাৎ বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু একটা ডিস্টারবেন্সেস কিন্তু এখানে ফেস করতে হবে। এবং এখানে যার একটা পাওয়া যাচ্ছে এখানে বুধ এখানে দশম স্থানে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে যেভাবে আপনি নিজেকে চাইছেন সেই জায়গায় আপনার যথেষ্ট পরিমাণ মান সম্মান পাওয়ার জায়গা সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু হচ্ছে না। আপনার যে যতটা প্রায়োরিটি পাওয়ার জায়গা সেই প্রায়োরিটি হচ্ছে না, এবং বর্তমান সময়ে শারীরিক জায়গাটা যথেষ্টভাবে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে। একটু শেয়ার করবেন চুমকি দেবী। হ্যাঁ, আমি জানতে চাই আমার বিয়ের টাইমটা কখন, মানে বিয়েটা কখন হবে, যোগটা কখন? এই যে জায়গাটা বললাম যে বৃহস্পতির মতো গ্রহ যেটাকে বলা হয় স্বামীকারক গ্রহ, সেই স্বামীকারক গ্রহ এখানে বক্রী, সক্ষেত্রস্থ হয়ে বক্রী, এবং এখানে যে সপ্তমপতি সে কিন্তু এখানে খুব একটা ভালো অবস্থায় নেই, শত্রু ক্ষেত্রে অবস্থান করছে। এবং এখানে লগ্নপতি সে শুক্র অর্থাৎ বিবাহের যে কারক গ্রহ সেও কিন্তু এখানে অষ্টমস্থ হয়ে সক্ষেত্রস্থ অষ্টমস্থ হয়ে রয়েছে। ফলে এই যে জায়গাটা বিবাহের যে জায়গাটা, যেটা বিবাহ এবং বিবাহিত জীবন দুটো জায়গায় কিন্তু সমস্যা কিন্তু এখানে তৈরি করছে। এই জায়গাটা অর্থাৎ এখানে সপ্তমপতি এবং এই শুক্র এবং বৃহস্পতি এইটার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না হয় তাহলে আগামী দিনে কিন্তু বিবাহ যোগাযোগ হলেও ম্যাচিওর হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে 2027 সালের জুলাই মাসের পর থেকে যোগ তৈরি হবে, কিন্তু এর আগেও 2025 সালেও কিন্তু কিছু যোগ তৈরি হয়েছিল, কিছু যোগাযোগ আসতে পারে, কিন্তু সেটা কিন্তু ম্যাচিওর হয়নি। ঠিক কিনা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আর 2026 সালে কি যোগ আছে? 2026 সালে কোনো যোগ নেই, এবং 2027 সালে জুলাই মাস থেকে যোগ তৈরি হবে, কিন্তু যোগ তৈরি হলেও সেটা ম্যাচিওর হতে চাইবে না। তার কারণ স্পেসিফিক যে জায়গাগুলো বললাম এগুলো যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না হয় তাহলে যোগাযোগ হবে কিন্তু বিয়ে কনভার্সন হবে না, এবং বিবাহর পরবর্তী ক্ষেত্রে বিবাহিত জীবন মোটেও কিন্তু এখানে খুব একটা ভালো নয়। তার কারণ বিবাহের যে মূল যে জায়গাটা সপ্তম স্থান, এই সপ্তম পতি এবং তার সঙ্গে শুক্র এবং বৃহস্পতি স্বামীকারক গ্রহ, এবং যে আমাদের কলত্র কারক গ্রহ বিবাহের যে কারক গ্রহ শুক্র, সবকটা গ্রহই কিন্তু এখানে পীড়িত। সুতরাং এটার জন্য যদি প্রপার গাইডলাইন মেনে না চলেন তাহলে সেক্ষেত্রে বিবাহ যা একদিকে কনভার্সন হবে না, এবং বিবাহ কনভার্সন হলেও কিন্তু এগুলো স্থায়ী কিন্তু হবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আপনি সেটা প্রপার গাইডলাইনে চলুন। যদিও এই জন্মছক অনুযায়ী যা পাওয়া যাচ্ছে কিছু প্রতিকার প্রতিবিধান আপনি করেছেন, কিন্তু তা সত্ত্বেও সেখান থেকে ফল পাচ্ছেন না। একটু শেয়ার করবেন। করেছেন তো প্রতিকার? দেখুন, আমি আমার অনুষ্ঠানে যেটা প্রত্যেকটা ক্ষেত্রে বলে যাই যে প্রতিকার প্রতিবিধান করলেই হবে না, সঠিক প্রতিকার প্রতিবিধান। এবং যদি প্রতিকার প্রতিবিধানটা সঠিক হতো তাহলে কিন্তু আপনার এই প্রশ্ন আজকে আসতো না যে বিবাহটা কবে হবে, আদৌ হবে কিনা, এই বিষয়টা যে জায়গাটা আপনার ক্ষেত্রে তৈরি হয়ে রয়েছে। এটার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই এখান থেকে বেরোতে পারবেন, তা না হলে কিন্তু এখানে সমস্যা তৈরি হবে। এবং আগামী ক্ষেত্রে যারা এরকম বিবাহের ক্ষেত্রে সমস্যা মধ্যে ফেস করছেন তাদের ক্ষেত্রে এই সোমবারগুলো, শ্রাবণ মাসের সোমবার, সেই সোমবারগুলোতে অবশ্যই একটা নারকেল নেবেন, সেই নারকেলের মধ্যে লাল রঙের একটা সুতা দিয়ে বাঁধবেন এবং শিবলিঙ্গের ঠিক বাম পাশে রাখবেন, এবং তাকে প্রতিদিন সিঁদুর দান করবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জাপ করতে থাকবেন। এটা রেগুলারলি করবেন, এবং বিবাহ ক্ষেত্রে যাদের প্রবলেম ফেস করছেন তারা এটা রেগুলারলি আগামী সোমবার থেকে শুরু করবেন, এবং এটা কন্টিনিউয়াসলি চলবে আগামী 6টা মাস করে দেখুন সেখান থেকে কতটা পরিমাণ প্রভাব আপনারা এখান থেকে পাবেন, এবং তার সঙ্গে প্রপার গাইডলাইন। দেখুন, একটা উপাচার আপনাকে সমৃদ্ধ করতে পারে, আপনার জায়গাটাকে তৈরি করতে পারে, কিন্তু সেটাকে তাকে প্রপার এনহ্যান্সমেন্ট পেতে হলে তার সঙ্গে সঙ্গে তার সঠিক প্রতিকার প্রতিবিধান, এবং প্রতিকার প্রতিবিধান যখন সঠিক হবে সেখান থেকে কিন্তু আপনি আপনার জীবনে এগিয়ে চলতে পারবেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি চুমকি দেবী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখুন, প্রতিটা জন্ম ছকেরই আলাদা আলাদা করে একটা স্টেবিলিটি থাকে, এবং সেই স্থায়িত্ব অনুযায়ী কিন্তু আমাদের জীবন পথকে এগিয়ে চলতে হয়, এবং সেই সঠিকভাবে যদি আমরা চলি তবেই কিন্তু সেখান থেকে আমরা আমাদের সমাধানের পথ কিন্তু পাবো। যেটা আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলি যে সঠিক প্রতিকার প্রতিবিধান, প্রতিকার প্রতিবিধান করে ফেললেই হলো না, তাকে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক যোগ মহাযোগ এবং আপনার জন্মছকের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বিচার বিশ্লেষণ করে তবে সঠিকভাবে করতে হবে, তবেই সেখান থেকে আপনি কিন্তু তার উপযুক্ততা পাবেন, এবং আপনি আপনার জীবনের সাকসেসের জায়গাটাতে এগিয়ে চলতে পারবেন, আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এই যে আগামী যে সোমবার, এই সোমবারগুলো আমাদের জীবনে কতটা পরিমাণ যে প্রভূত পরিমাণ প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে তো আপনাদের এর আগেও অনেক বিস্তার বলেছি, এবং এই সোমবারগুলোকে আপনারা কিভাবে যাপন করতে পারেন সেক্ষেত্রে দেখুন, অবশ্যই আপনাদেরকে বলেছি যে শিবলিঙ্গ আপনাদেরকে স্থাপন করতেই হবে গৃহে, এবং শিবলিঙ্গকে শুধুমাত্র স্থাপন করলেই হবে না, এবং স্থাপনের যে পর্যায়ক্রমিতাগুলো বললাম সেইটা মতো করবেন, এবং তাকে একটি নৈবেদ্য দেবেন, এবং একটা পৈতে কিন্তু অবশ্যই দেবেন স্থাপনের পরে, এবং তাকে গঙ্গা জল দিয়ে অবশ্যই তার অভিষেক করবেন, এবং অভিষেক হয়ে যাওয়ার পরে সেই জলটাকে কিন্তু ওর মধ্যে ফেলে রেখে দেবেন পাত্রের মধ্যে, সেটাকে ভালো করে
পরিষ্কার করে ফেলে দেবেন এবং দিয়ে তাকে লিঙ্গটিকে ভালো করে মুছে নেবেন এবং তারপরে অবশ্যই একটা নৈবেদ্য দান করবেন এবং সেই নৈবেদ্য দানের পরে বিশেষ ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিল্লপত্র দান করতে হবে এবং এই বিল্লপত্রটা যে বেলপাতা দেবেন সেটা কিন্তু অর্ধেকটা অগ্রভাগটা একটু ছিঁড়ে নেবেন এবং অর্ধ প্রদক্ষিণ করে দেবেন। তার কারণ শিবলিঙ্গকে কখনো পুরো প্রদক্ষিণ করা যায় না, তার কারণ সম্পূর্ণ ভুবনকে কিন্তু সম্পূর্ণ তাকে কিন্তু পরিষ্কার করা যায় না, অর্ধ প্রদক্ষিণ করে দেবেন। হয় 8টা অথবা 108টা। যারা 8টা দেবেন তাদের ক্ষেত্রে তারা একদম রাখবেন একদম জনিপীঠের একদম নিচের দিকে অংশে রাখবেন 4টে, জনি পিঠের উপরে রাখবেন 3টে এবং একদম শিরের উপর দেবেন একটা বিল্লপত্র। এবং যখন বিল্লপত্রটা অর্পণ করবেন সেক্ষেত্রে অবশ্যই সেটিকে যেদিকে মসৃণ দিক সেদিকে দেবেন আর শিরের দিকটা রাখবেন উপরের দিকে। এইভাবে যদি দেন এবং তার সঙ্গে যখন এটি করবেন এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু তাকে কিন্তু অভিষেক করতে হবে এবং সেক্ষেত্রে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা শুধু নিজের আত্মস্থল থেকে বলবেন, তাতেই দেখবেন আপনার কাজের ক্ষেত্রে আপনি এগিয়ে চলেছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রেখা দেবনাথ বলছি, হাওড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবেন। জন্ম তারিখ একটু তাড়াতাড়ি বলবেন, সময় খুব কম। 13 মে 1978 সাল। 13 মে 1978। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 2:15। দুপুর না রাত্রি? হ্যাঁ, দুপুর। দুপুর 2:15, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? স্থান হচ্ছে হাওড়া। এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে লগ্ন পাওয়া যাচ্ছে কন্যা লগ্ন এবং এখানে এবং রাশি পাওয়া যাচ্ছে এখানে কর্কট রাশি, মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে একাদশস্থ স্থানে এবং এখানে অষ্টমপতি একাদশস্থ, অর্থাৎ ব্যক্তিগত জীবনে যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে চন্দ্র পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে। আপনি যথেষ্ট সেন্সিটিভ মানুষ, যথেষ্ট বুঝে শুনে কাজ করেন, যে কোনো কাজের ক্ষেত্রে বুঝে শুনে তবে এগোন, কিন্তু নিজের রাগ জেদ যথেষ্ট পরিমাণে বেশি এবং বর্তমান সময় শারীরিক জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ডিস্টারবেন্স দেবে। আপনার অ্যাচিভমেন্টে আমার বিবাহটা কবে হবে? ওর একাধিক সম্বন্ধ দেখা হচ্ছে। এই জায়গাটাতে আসতে চাইছিলাম, একটু শুনে নেবেন, আগে প্রশ্ন করার আগে ভালো করে শুনে নিন। এবং এখানে সমস্ত গ্রহগুলোই কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত এবং সপ্তমস্ত এখানে কিন্তু কেতু বসে রয়েছে, যার ফলে বিবাহের যোগাযোগ আসবে কিন্তু সেটা কিন্তু ম্যাচিওর হতে দিচ্ছে না। এবং এই যে বিবাহের জায়গাটা এই কেতু এবং তার সঙ্গে সপ্তমপতি বৃহস্পতি, সে বৃহস্পতিও কিন্তু এখানে কিন্তু শত্রু রাশিতে বসে রয়েছে। এই জায়গাটা যদি প্রতিকার প্রতিবিধান হয় তাহলে সেক্ষেত্রে 2026 সালের নভেম্বর মাসের পর থেকে কিছু যোগ তৈরি হবে, কিন্তু 2027 সালে কিছু প্রকৃষ্ট জায়গা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং বর্তমানে শুক্রের দশা এবং বৃহস্পতির অন্তর্দশা, এবং বৃহস্পতি কিন্তু এখানে বসে রয়েছে তার শত্রু রাশিতে, সপ্তম বসে শত্রু রাশিতে এবং নবাংশ ছকে গিয়ে, যেটাকে আমরা বলা হয় বিবাহের সবচেয়ে বড় আয়না, সে ম্যাগনিফাইং গ্লাস, সেখানে বৃহস্পতি কিন্তু খুব একটা পাওয়ারফুল অবস্থায় নেই। এই বৃহস্পতির একটা সঠিক প্রতিকার প্রতিবিধান দরকার, তাহলেই কিন্তু এখান থেকে অনেকটা বেরোতে পারবেন। এবং আজকের অনুষ্ঠানে বিবাহ সংক্রান্ত যারা প্রবলেম ফেস করছেন তাদের জন্য একটা স্পেসিফিক টোটকা বলেছি, সেটাকে করুন, তাহলে দেখবেন অনেকটা পরিমাণ এখান থেকে উপশম পাবেন। কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান যদি এই জন্মছকে না হয়, বিবাহ ম্যাচিওর হতে পারবে না। বিবাহ হওয়া আর বিবাহিত জীবন দুটোর মধ্যে কিন্তু প্রসপেক্টিভ জায়গা কিন্তু আলাদা, এটাকে কিন্তু আমাদের বুঝতে হবে। আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আমি সমস্যা বলিনি, আমি বলেছি আপনার বিবাহ কনভার্সন হওয়ার ক্ষেত্রে সমস্যা। সুতরাং এই জায়গাটাকে বুঝে প্রপার স্টেপ নিন, তাহলে বিবাহ হবে এবং সেখান থেকে অনেক ভালো থাকতে পারবেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। দেখুন, এই যে বিষয়গুলো না, আমাদেরকে নিজেদেরকে সেই জায়গাটাকে সঠিকভাবে বুঝতে হবে যে আমাদের সমস্যাটা কোথায় এবং সেই সমস্যাটাকে সঠিকভাবে কোন জায়গা থেকে আমরা সমাধান করতে পারি। বিবাহ আর বিবাহিত জীবন দুটো কিন্তু এক নয়, দুটো কিন্তু প্রসপেক্টিভ এরিয়া কিন্তু আমাদের ক্ষেত্রে আলাদা। সুতরাং সেটাকে বুঝে আমাদেরকে এগোতে হবে। এবং এক্ষেত্রে যেটা বলবো যে এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস। এবং তাকে যখন, অর্থাৎ মহাদেবকে যখন, বিশেষ করে যারা আর্থিক ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে দিয়ে ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো বট পাতার জল দিয়ে তাকে অবশ্যই পরিমাণে কিন্তু মহাদেবকে তাকে বট পাতার জল দিয়ে তাকে অভিষেক করবেন। অর্থাৎ একটা শুকনো একটা বট পাতা আগে থেকে জোগাড় করে রাখবেন এবং তাকে পরিষ্কার করে রাখবেন এবং সেই দিনকে সকালবেলা, অর্থাৎ সোমবার দিন সকালবেলা, প্রতিটা সোমবার দিন সকালবেলা একটা বট পাতা নিয়ে এইভাবে স্পর্শ করে তার বট পাতাটাকে মধ্যে দিয়ে জলটিকে দেবেন। এবং এই অভিষেক যদি করতে পারেন তাহলে ক্ষেত্রে আপনার কিন্তু আর্থিক জায়গায় কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আর্থিক সমস্যা সেখান থেকে অবশ্যই উঠে আসতে পারবেন। এবং আর্থিক ক্ষেত্রে যারা স্টেবিলিটি চাইছেন, একটা আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতি আর একটা আর্থিক ক্ষেত্রে স্থায়িত্বতা, এই স্থায়িত্বতা যারা চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই দিন সন্ধ্যাবেলা বটপাতা যে জলে সকালে করলেন এবং তার সঙ্গে সন্ধ্যাবেলা অবশ্যই বাদাম তেলের প্রদীপ কিন্তু অবশ্যই দেবেন। এবং যারা রোগ
ভোগ নিয়ে বেশি পরিমাণে ভোগ করছেন, তারা অবশ্যই মাসকলাই দিয়ে তাকে কিন্তু অবশ্যই মাসকলাই দিয়ে তাকে অভিষেক করবেন। এতে আপনার যে রোগগ্রস্ত অবস্থা সেখান থেকে বেরিয়ে আসবে। এর সঙ্গে দরকার আপনার সম্পূর্ণ ভক্তি, এবং এই ভক্তি ভরে আপনি তার কাছে যখন নিজেকে নিয়োজিত করবেন, সেখান থেকে কিন্তু এই সঙ্গে রিচুয়ালস এবং ভক্তি, এই উভয় সমন্বয়ে আপনি আপনার সঠিক পথে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার সাকসেসফুল অর্থাৎ সফলতার জীবনের পথে এগিয়ে চলতে পারবেন। আজকে সময় তো একদম করা নাচ্ছে। মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম।